আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পেপার যেটা 2025-এর ঢাকা বোর্ডের যে কোশ্চেনগুলো আসছে, অর্থাৎ ফিজিক্স সেকেন্ড পেপারের যে কোশ্চেনগুলো সেগুলো আমরা আজকে সলিউশন করব। চলো আমরা একটা একটা করে কোশ্চেনগুলো সলিউশন করি। তো আমাদের প্রথমে বোর্ডে যে কোশ্চেনটা আসছে, দেখো এটা তাপগতিবিদ্যা থেকে যে কোশ্চেনটা এসেছে সেটা কোশ্চেনে কি বলা আছে একটু ফোকাস করো, তাহলে তোমরা বুঝতে পারবা। প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের একটা পরীক্ষাগারে একটি তাপ ইঞ্জিন 500 ক্যালভিন তাপমাত্রার উৎস হতে 1000 জুল তাপ গ্রহণ করে এবং 300 ক্যালভিন তাপমাত্রার গ্রাহকে 600 জুল তাপ বর্জন করে। তো এইটা কোশ্চেনটা এসেছে। এখন বলছে তাপ ইঞ্জিনের দক্ষতাটা নির্ণয় করতে বলেছে। ফার্স্টে তাপ ইঞ্জিনের দক্ষতাটা নির্ণয় করতে। এখন আমাদের এইখানে গৃহীত তাপ এবং বর্জিত তাপ দুটোই কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। ভালো ভালো করে খেয়াল করো, দেখবে এখানে গৃহীত তাপ এবং বর্জিত তাপ দুটোই দেওয়া আছে। অর্থাৎ আমরা যদি CQ1 নম্বরটা সলিউশন করি তাহলে এখানে কি কি আছে দেখো। গ নম্বরে আছে হচ্ছে দেওয়া আছে আমাদের যেটা যেটা দেওয়া আছে, আমি যদি লিখি এখানে Q1 যেটা আমরা হলো গৃহীত তাপ, সেটা আমাদের দেওয়া আছে। গৃহীত তাপ দেওয়া আছে হলো Q1 1000 জুল। আর হচ্ছে Q2 যেটাকে হচ্ছে বর্জিত তাপ, যেটাকে আমাদের দেওয়া আছে হচ্ছে এখানে Q2 সমান 600 জুল। এই দুটো দেওয়া আছে। তাহলে আমরা এখন কি করব, দক্ষতা নির্ণয় করব। তো দক্ষতা নির্ণয় করার প্রসিডিউরটা কি, আমরা যেটা জানি নরমালি আমরা জানি ইটা সমান সমান 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%। অর্থাৎ তুমি যদি এখানে ডাটাগুলো বসায় দাও তাহলে তুমি যেটা পাবা সেটা হলো 40%। আমাদের গ নম্বরের অ্যান্সারটা হলো 40% ছিল। এরপরে আমাদের পরের যে কথাটা বলেছে ভালো করে পড়ে দেখো, এখানে কি কথা বলেছে সেটা হচ্ছে উদ্দীপকের তাপ ইঞ্জিনটি পরিবেশ বান্ধব কিনা। তো এখানে একটা জিনিস খেয়াল রাখবা, তাপ ইঞ্জিন পরিবেশ বান্ধব কিনা এটা ডিপেন্ড করে, এটা কিসের উপর ডিপেন্ড করে, এন্ট্রপির উপর। তো আমরা যদি এবার এন্ট্রপির হিসাবটা করি, অর্থাৎ এখানে আমাদের প্রথম ক্ষেত্রে যে তাপ উৎসের ক্ষেত্রে আমাদের এন্ট্রপির পরিমাণ সেটা যদি আমরা বের করি, এন্ট্রপি পরিমাণটা আমরা হিসাব করে কিভাবে, Q1 সমান হচ্ছে S1 ইকুয়াল টু Q1 বাই T1, এটা দিয়েও করা যাবে। অর্থাৎ তুমি এখানে এভাবেও লিখতে পারবা DS1 বা S1, এটা অনেকে S1 দিয়েও করে, S1 হলো Q1 বাই T1, এটা দিয়েও লেখা যেতে পারে। অথবা তুমি এভাবে DS1 DQ1 বাই T1 এটা দিয়েও করতে পারো। অর্থাৎ এখানেও তুমি যা পাবা একই অ্যান্সার, অর্থাৎ 1000 জুল বাই 500 ক্যালভিন, এটা দিয়ে করলে তুমি হচ্ছে এখানে 2 জুল পার ক্যালভিন এটা পেয়ে যাবা। তারপরে আমাদের পরেরটার যদি একইভাবে একই কথা, এখানে এটার কথাও একই জিনিস, মানে মেন থিমটা। তারপরে হচ্ছে S2 যদি বলো এখানে Q2 বাই T2 অথবা DS2 যেটা খুশি DQ2 বাই T2 এখানে আমরা করে ফেলতে পারি। তো এখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের এই ডাটাটা দেওয়া আছে, হচ্ছে এখানে হচ্ছে মাইনাস 600 জুল আর হলো 3000। এখানে আমাদের কারণ আছে, এখানে কিন্তু মাইনাস দেওয়া নাই, যেহেতু বর্জিত তাপ সেজন্য আমি এটা মাইনাস দিয়েছি, না দিলেও চলবে। তার মানে এখানে যদি আমরা বর্জিত তাপ এবং 3000 না, দুঃখিত, এটা হলো 300, এটা করলে আমরা যেটা পাচ্ছি হচ্ছে এটা হলো 2 জুল পার ক্যালভিন, এটাই পাচ্ছি। তার মানে আমাদের এন্ট্রপির পরিবর্তন একটা এই যে যেহেতু এটা গৃহীত আর এটা হলো বর্জিত, সেজন্য আমরা এটা মাইনাস দিয়েছি, সেজন্য আমরা এটা মাইনাস দিতে পারি। ঠিক আছে, বর্জিত লিখলে বোঝা যাবে যে মাইনাস দেওয়ার প্রয়োজন নেই। যদি এইভাবে লিখে দাও এন্ট্রপি তাহলে এইভাবেও লিখতে পারো। তো সেক্ষেত্রে আমাদের এন্ট্রপির যেটা হলো DS1 DS2 ইকুয়াল টু বা S1 S2 ইকুয়াল টু কত হবে, 2 মাইনাস 2 মানে 0 পাচ্ছি। তার মানে আমাদের এখানে মোট এন্ট্রপির পরিবর্তন 0। তাহলে ইঞ্জিনটি হবে পরিবেশ বান্ধব, ইঞ্জিনটি পরিবেশ বান্ধব, এটা আমাদের এখানে উল্লেখ করা আছে। তারপরে হচ্ছে আমাদের এই কোশ্চেনটা, এটা হলো আমাদের প্রথম যে কোশ্চেনটা, তাপগতিবিদ্যা থেকে খুব ইজি একটা কোশ্চেন এসেছে। আমাদের প্রথম কোশ্চেনটা ছিল যে ইঞ্জিনটি পরিবেশ বান্ধব কি না।
এরপরে 2 নম্বর যে কোশ্চেনটা সেটা দেখো, এটা আমাদের স্থির তড়িৎ থেকে কোশ্চেন এসেছে। স্থির তড়িৎ থেকে কোশ্চেন, খুব ইজি কোশ্চেন এসেছে। এখানে আমাদেরকে বলেছে যে সিকিউ যে 2 নম্বরটা, আমরা যদি সিকিউ 2 নম্বরটা দেখাই, এখানে বলেছে যে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত। মানে কনসেপ্ট হলো এরকম, এই 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 একটা কোণে অবস্থান করতেছে পি বিন্দুটা, এখানে আমাদের পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য এটা হলো 45 ডিগ্রি, 45 ডিগ্রি আছে, এখানে মাইনাস মিউ 4 মিউ কুলম, এখানে হলো প্লাস 4 মিউ কুলম। এরা কত ডিস্টেন্সে আছে? 0.2 মিলিমিটারে আছে, আর এখানে ডিস্টেন্সটা হচ্ছে 4 মিটার। সো এখান থেকে আমরা যেটা বের করতে পারবো, প্রথমে হচ্ছে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য, যেহেতু একটা অ্যাঙ্গেল আছে এই ক্ষেত্রে তড়িৎ প্রাবল্যটা আমরা যদি বের করি, ইপি, আমরা গ নম্বরটা করতেছি, ইপিটা হচ্ছে আমাদের একটা সূত্র আছে ইপি এর, সেই সূত্রটা জানতে হবে। তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এরকম যে 1/4 পাই এপসাইলন নট ইন্টু পি বাই আর কিউব রুট ওভার 1 প্লাস 3 কজ স্কোয়ার থিটা। এইটা এখানে একটা কথা বলে নি, এখানে পিটা দেওয়া নাই, তোমরা পিটা বের করে নিতে পারবা, অথবা পি না বের করেও ডিরেক্ট এভাবে এখানে 9 × 10⁹ পি এর মান হচ্ছে যে 2 কিউ এল, কিউ দেওয়া আছে, এল ডিস্টেন্স, এটা বসাই দিলে আর কিউব, আর হচ্ছে এখানে 4 কিউব করে ইন্টু এখানে 1 প্লাস 3 কজ এখানে 45 ডিগ্রি, এটাকে স্কোয়ার করে রেজাল্টটা তোমরা যেটা পাবা সেটাই হলো আমাদের তড়িৎ প্রাবল্যর মানটা, অর্থাৎ 0.178 নিউটন পার কুলম, এটা পেয়ে যাবা। যা ডাটা দেওয়া আছে সেই ডাটা অনুসরণ করে বসাই দিবা। এখানে কিন্তু 2l ডিস্টেন্স, ও আরেকটা কথা বলে দেখি, এটা কিন্তু 2l ডিস্টেন্স, মানে 2l মানে হলো 0.2, এটা একটু খেয়াল রাখবা। ওকে, 2l মানে 0.2। নাও এটা হলো আমাদের গ নম্বর কোশ্চেনটা ছিল। এখন আমরা ঘ নম্বর যেটা কোশ্চেনটা দেখো, এখানে পরিষ্কার করে বলে দিয়েছে যে পি ও কিউ বিন্দুর সংযোগ রেখা বরাবর আধান গতিশীল হওয়ার সম্ভাবনা আছে কিনা। পি ও কিউ বিন্দুর সংযোগ রেখা বরাবর আধান গতিশীল হতে পারবে কিনা, এটা ডিপেন্ড করবে আমাদের ইয়ার উপরে, যেটাকে আমরা বলি বিভবের উপরে। সেই বিভবটা বের করতে হবে, পি বিন্দুতে বিভব বের করব এবং আমরা কিউ বিন্দুতে বিভবটা বের করব। পি বিন্দুতে বিভবটা যখন আমরা বের করব, তার মানে আমরা ভিপি যদি বের করি, খেয়াল করবা এটা হলো আমাদের ঘ নম্বর কোশ্চেন। আমি একটু শর্টকাটে যাচ্ছি। ভিপিটা যদি আমরা বের করতে চাই, ভিপিটা কিভাবে বের করব? আচ্ছা, এখানে যদি কোণে থাকে, মানে এই যে যেভাবে যে ছবিটা আঁকাইছিলাম এরকম একটা কোণে থাকে, নর্মালি তার ভি এর মান হচ্ছে 1/4 পাই এপসাইলন নট, হ্যাঁ, এটা হলো পি কস থিটা বাই আর স্কয়ার, এটা কিন্তু ঠিক আছে, এটা হলো সূত্র পি কস থিটা আর স্কয়ার। তো ফাইন, আমরা এখানেও তাই করব, 1/4 পাই এপসাইলন নট পি কস থিটা, একটা হলো পি বিন্দুতে হলো 45 ডিগ্রি, আর হচ্ছে আমাদের এখানে 4, তাহলে 4 স্কয়ার করলে একটা রেজাল্টটা পেয়ে যাবা। যা রেজাল্ট পাবা আমরা এখানে ক্যালকুলেশন করে যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে 0.318 ভোল্ট, এটা পাবো আর কি, সবচেয়ে ইয়া করে আমরা মোটামুটি এটা পেয়ে যাবো। আবার অনুরূপভাবে আমরা কিউ বিন্দুতে যদি বের করতে চাই, তো কিউ বিন্দুর ক্ষেত্রে একই কনসেপ্ট, খালি এখানে এখানে একটা কথা আছে যে এখানে যেটা আছে সেটা আমি বলে দিই, 1/4 পাই এপসাইলন নট, এখানেও পি কস থিটা বাই হচ্ছে 3 স্কয়ার, এটা কিন্তু 3, দেখো কোশ্চেনে 3 দেওয়া আছে এবং ইজিলি দেখা যাচ্ছে। এবং এখানে একটা কোশ্চেন ভালো করে খেয়াল করবা, এখানে এরকম দেওয়া আছে একটা, আর একটা দেওয়া আছে এরকম, এইটা 30 ডিগ্রি, তার মানে আমাদের তো কোণ দরকার এইটা, তাহলে এটা যদি কত 150, সো আমরা হিসাব করি, যেমন এটা হিসাব করি 45 ডিগ্রি, এটা হিসাব করবো হলো 150, তার মানে এই জায়গাটা আমাদের পি 150, এটা বসাই দিয়ে যে ডাটাটা পাবো, আমরা যে ডাটাটা পেয়েছিলাম হচ্ছে 0.692 ভোল্ট, এটা পেয়ে যাবো। অর্থাৎ পি এবং কিউ এর যে বিভব পার্থক্যটা, এখানে হচ্ছে ভি কিউটা বড়, ভিপিটা ছোট, ঠিক আছে, অর্থাৎ বিভব পার্থক্য বিদ্যমান, সুতরাং গতিশীল হওয়ার সম্ভাবনা আছে, ফলে এদের মধ্যে চার্জ রাখা হলে তা গতিশীল হতে পারে। এটা হলো কনসেপ্ট আমাদের এখানে 2 নম্বর কোশ্চেন। অর্থাৎ আমরা স্থির তড়িতের যে 2টা কোশ্চেন আছে তার মধ্যে একটা কোশ্চেন সলিউশন করলাম। এরপরে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ স্থির তড়িতের আরেকটা কোশ্চেন আছে। ফাইন, দেখো এই স্থির তড়িতের আরেকটা কোশ্চেন এখানে আমাদের এই জায়গাটা দেওয়া আছে।
দেখো কোশ্চেনটাই এরকম একটা বলা আছে, আয়তকার একটা ক্ষেত্র দেওয়া আছে, মোটামুটি সবকিছুই দেওয়া আছে। এখন বলছে এ বিন্দুতে প্রাবল্য বের করতে বলছে, এ বিন্দুতে প্রাবল্যটা বের করতে হচ্ছে। অর্থাৎ আমাদের নর্মালি আগে যে চার্জটা দেওয়া আছে, কোথায় কোথায় চার্জ দেওয়া আছে দেখো স্পষ্ট করে লেখা আছে। আমি যদি তোমাদেরকে ছবিটা আঁকায় একটু ব্যাখ্যা করি তাহলে একটু সুবিধা হবে তোমাদের জন্য। এখানে আমাদের যেটা দেওয়া আছে এ বি সি ডি, এটা চারটা বিন্দুতে দেওয়া আছে। এখানে এ বি আর ডিসি হলো 1 মিটার করে দেওয়া আছে, এটা হলো 1 মিটার, আর এটা হলো 0.8, এটা হলো 0.8, ঠিক আছে। এখন আমাকে প্রত্যেক বি আর ডি বিন্দুতে চার্জ দেওয়া আছে। বি তে দেওয়া আছে হচ্ছে 5 × 10⁻³ আর ডি তে দেওয়া আছে হচ্ছে -2.25 × 10⁻³ এই দুটো দেওয়া আছে। এখন আমাকে বলছে এই বিন্দুতে প্রাবল্য কত, অর্থাৎ এই চারের এই যে এখান থেকে এই বিন্দুতে একটা প্রাবল্য বের করব, অর্থাৎ ই ডিটা আমরা যদি বের করি 9 × 10⁹ কত পাবা, এখানে হচ্ছে 2.25 × 10⁻³ আর হচ্ছে ডিসটেন্স হলো 0.8 স্কয়ার, যার দিক কোন বরাবর, যার দিক হচ্ছে যেহেতু এটা নেগেটিভ তার মানে তার বিপরীত দিকে, অর্থাৎ এডি বরাবর, যার দিক এডি বরাবর, এইটা আর কি। তারপরে হচ্ছে দেখো আমরা এখানে একটা ডাটা পাবো, এখানে একটা ক্যালকুলেশন করলে আমরা একটা ডাটা পাবো, আমার এটা ক্যালকুলেশন করা আছে, সুতরাং আমরা ডাটাটা পাবো হচ্ছে 3.164 × 10⁻⁷ নিউটন পার কুলম, এটা পেয়ে যাব। একইভাবে আমি যদি এই যে এটার জন্য এটা অর্থাৎ ইবিটা যদি আমরা বের করতে চাই, একই কথা, এটা হলো পজিটিভ, এটা হলো পজিটিভ, তার মানে এটা হবে এই দিক বরাবর, অর্থাৎ আমাদের এটার দিক হবে এই বরাবর, এই বরাবর, অর্থাৎ আমাদের এখানে হবে 9 × 10⁻৯, এটা ডাটাটা কত দেওয়া আছে 5 × 10⁻⁷ বা এখানে আছে হচ্ছে 1 মিটার, তার মানে 1 স্কয়ার। এটা পুরোটা ক্যালকুলেশন করে আমি যেটা পাবো 4.5 × 10⁻⁷ নিউটন পার কুলম, যার দিকটা হবে কত, যার দিকটা হবে বি এ বরাবর। তার মানে দেখো এরা পরস্পর কত ডিগ্রি কোণে আছে, 90 ডিগ্রি কোণে আছে। তো 90 ডিগ্রি কোণে থাকলে তার লব্ধিটা বের করা খুব সহজ, অর্থাৎ ই এটা হবে এখানে √ই বি স্কয়ার ই ডি স্কয়ার 2EB ED ইন্টু cos 90 ডিগ্রি। cos 90 মানে 0, মানে পুরো পোর্শনটা বাদ যাবে। এইটা তুমি যদি ডাটা বের করো তাহলে 5.5 × 10⁻⁷ নিউটন পার কুলম, এটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। এইভাবে আমরা গ নম্বরটা আমরা করে ফেলতে পারবো। এটা CQ3 এর যে গ নম্বর কোশ্চেনটা এভাবে করব, খুব ইজি কোশ্চেন এসেছে আমাদের। তারপরে যে হচ্ছে আমাদের পরের পোর্শনটা, অর্থাৎ এটার যে ঘ নম্বর কোশ্চেনটা এসেছে সেই ঘ নম্বরটা যদি আমরা দেখি, দেখো ঘ নম্বরটা চেয়েছে কি, ঘ নম্বর বলেছে যে এও সি বিন্দুতে ধাতব পরিবাহী তার দুটো তড়িৎ প্রবাহিত হবে কিনা, তড়িৎ প্রবাহিত হবে কিনা। এ আর কত বিন্দুতে, একটা খেয়াল করবা, বিন্দু দুইটা দেওয়া আছে আমাদের, এ আর সি বিন্দু, অর্থাৎ এই বিন্দুতে এই বিন্দুতে। তার মানে তোমাকে একটা খেয়াল করতে হবে, দুইটা বিন্দুতে বিভব বের করতে হবে। অর্থাৎ আমি যদি ভি বিন্দুতে বিভব বের করি, তাহলে ভি বিন্দুতে বিভব বের করতে গেলে আমাদের একটা প্রসিডিউর আছে, ভি এ বের করতে হবে। ভি এ হলো এখানে এই চার্জের জন্য মানে দুইটা, তাহলে ভি এর জন্য এখানে আমাদের একবার হলো ভিডি প্লাস ভিবি, বুঝছো। আবার তুমি যদি বের করো হচ্ছে ভি সির জন্য, তাহলে হবে এটাও ভিডি প্লাস ভিবি। হ্যাঁ, এটা ডিস্টেন্স আলাদা, সেজন্য আমি একটু আলাদা আলাদা করলাম। তার মানে এখানে দেখো এটার মান পাচ্ছ হচ্ছে ভি এ, যেটা হচ্ছে ভিডি যেটা তুমি পাবা, এটা আমি যদি এখান থেকে 1/4πε0 কমন নিই, ইন্টু এখানে থাকবে হচ্ছে ভিডির জন্য যেটা থাকবে এটা হলো -2.25 × 10⁻⁻³ বা এখানে ডিসটেন্স হলো 0.8, আর এটার জন্য পাবা হচ্ছে আমরা জানি 5 × 10⁻³ এটা ডিসটেন্স হলো 1। এটা করলে একটা রেজাল্ট পাবা, অর্থাৎ তুমি এখানে ভি এটা পাবা হচ্ছে 1.969 × 10⁻⁷ ভি। আর এটার ক্ষেত্রে আমরা যেটা পাবো হচ্ছে যে এইখানে যে একই ডাটা একই রকম ভাবে বের করলে আমরা যেটা পাবো হচ্ছে 9 × 10⁹ কমন নিয়ে এখানে ভিডিটা পাবো, একই জিনিস কিন্তু একটু ডিসটেন্স আলাদা। হ্যাঁ, ডিসটেন্সটা আলাদা হয়ে যাবে 10⁻³ ডিসটেন্স আলাদা বলতে কি, যখন তুমি এখান থেকে এখানে যাবা তখন ডিসটেন্সটা কিন্তু 1 মিটার,
সেজন্য আমরা এখানে 1 দেব। আগেরটা কিন্তু ছিল 0.8, মানে এখান থেকে এখানে আসছিলাম। আর এটার ক্ষেত্রেও তাও ডিসটেন্সটা আলাদা, এখানে 0.8 হয়ে যাবে, অর্থাৎ 5 × 10⁻³ 8.8। এটা করলে আমরা একটা রেজাল্ট পাবো, সেটা হচ্ছে 0, এটা আমরা পাবো হচ্ছে ভিসিটা পাবো হচ্ছে 3.6 × 10⁻7। দেখো দুইটা আলাদা আলাদা পেয়েছি, এখানে কিন্তু VA এবং VC এই দুটোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি VCটা বড় এবং VAটা ছোট। সুতরাং আমাদের এখানে তড়িৎ প্রবাহিত হবে কিনা সেটা জানতে চেয়েছে। তো যেহেতু বিভব পার্থক্য বিদ্যমান, সুতরাং এখানে আমাদের তড়িৎ প্রবাহিত হবে। এই কোশ্চেনটা আমাদের এইটাই বলা হয়েছে। এরপরে আমাদের পরে যে কোশ্চেনটা ছিল সেটা যদি আমরা একটু দেখি, তোমরা বোর্ডে দেখো তাইলেই হবে। এটা হলো আমাদের ভৌত আলোক বিজ্ঞান থেকে এসেছে, খুব ইজি একটা কোশ্চেন এসেছে এবার, যে বায়ু মাধ্যমে ইয়ং-এর ডিচির পরীক্ষায় ব্যবহৃত আলোর, যেটা এখানে দেখো দেওয়া আছে, বায়ু মাধ্যমে ইয়ং-এর ডিচির পরীক্ষায় ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য একটা দেওয়া আছে, চিরদ্বয়ের মধ্যকার দূরত্ব দেওয়া আছে, চির হতে পর্দার দূরত্ব দেওয়া আছে এবং প্রতিসরাঙ্ক দেওয়া আছে, অষ্টম উজ্জ্বল ডোরার কৌণিক সরণ বেগ। এটা দুই ভাবে করতে পারো। একটা ভাবে হচ্ছে, আমি যদি বলি এটা হলো কোশ্চেন নাম্বার 4, এটা যদি আমি বলি এই দুই ভাবে করতে পারো। একটা হচ্ছে আমি যেটা প্রিফার করি সেটা হচ্ছে তুমি আগে xnটা বের করবা, যেহেতু চতুর্থ বলেছে হচ্ছে অষ্টম উজ্জ্বল ডোরা, তার মানে x8টা বের করে দিবা। ওই যে আমাদের সূত্রটা xn = n λ/d/a, এই সূত্রটা থেকে তারপরে x8 বের করবা। x8টা কিভাবে বের করে, এই যে এটা 8 ল্যামডা দেওয়া আছে, ল্যামডার মান দেখো এখানে উল্লেখ করা আছে, সেটা হচ্ছে আমাদের এখানে ল্যামডা দেওয়া আছে 5400 × 10⁻10। ডি হলো তোমার হচ্ছে এখানে চির হতে পর্দার দূরত্ব 2 মিটার, আর এ হচ্ছে এখানে দেওয়া আছে 1.5 × 10⁻3। এখন তুমি এখানে ডাটাটা বসায় দিতে পারবা, ঠিক আছে? এখানে ডাটাটা বসায় দিয়ে তুমি একটা ক্যালকুলেশন করতে পারবা। এটা এভাবেও করতে পারবা, হচ্ছে সেটা হচ্ছে যে xnটা বের করে নিয়ে তারপরে হচ্ছে আমরা এখানে ডাটাটা বসাই দাও, দেখবা যে ক্যালকুলেশন চলে আসবে। এরপরে যে তুমি tan θ সমান, এই যে এটা tan θ সমান xn/d এটা ইউজ করবা, ঠিক আছে? xnটা কি, xnটা হচ্ছে যেখানে 8 যেটা পেয়েছি, x8 যেটা, যেহেতু অষ্টমের জন্য, আর d এর মানটা এখানে আমাদের 2 দেওয়া আছে। তাহলে এখান থেকে পুরোটা ক্যালকুলেশন করলে আমরা এখানে একই রেজাল্ট পাবো। কত পাবো? আমি যেটা জানি করছি 0.165 ডিগ্রি, এটা আমরা পেয়ে যাব, ঠিক আছে? এইটা হলো আমাদের, এইখানে এইভাবে করতে হবে। এখন তুমি যদি ইচ্ছা করো অন্যভাবে করা, যেমন আমি একটা কথা বলি, এইভাবেও করা যায়, এক ধাপেও করা যায়, সেটা হচ্ছে যে a sin θ n ল্যামডা, ঠিক আছে? এখান থেকে তুমি n এর মান 8 বসাই দাও, ল্যামডা বসাই দাও 5400 × 10⁻10 বা এখানে এর মানটা হচ্ছে 1.5 × 10⁻3, এটা বসাই দিয়ে তারপরে যে তুমি এখানে থিটার মানটা বের করো, তাহলে তুমি যেটা পাবা 0.165, এটাও পাবা, ঠিক আছে? এখানে আমাদের হচ্ছে এখানে আমাদের চেয়েছে কি, কোশ্চেনটা একটু ভালো করে পাবো, এখানে একটু কনফিউজ হয়, অনেকে জিজ্ঞাসা করে এটা কি চেয়েছে, কৌণিক সরণ পেয়েছে, অষ্টম উজ্জ্বল ডোরার কৌণিক সরণ, নট কৌণিক ব্যবধান বা কৌণিক বিস্তার। এখানে সেই জন্য থিটাটাই হবে হলো আমাদের অ্যান্সার, অর্থাৎ থিটা হবে এই যে এইটা। এখানে অনেকে 2 থিটা করতে পারে, এটা হলো কৌণিক বিস্তার, এটা হবে না, আমাদের এখানে থিটাটা চেয়েছে। দ্যাটস ইট, এটা ছিল আমাদের গ নম্বর কোশ্চেন। এখন আমরা যদি ঘ নম্বর কোশ্চেনের দিকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আবার সৃষ্ট ডোরাটা যদি পানিতে করা হয় তাহলে এর যে ইয়াটা একই থাকবে কিনা, ডোরাপ্রস্থ একই থাকবে কিনা। তা ডোরাপ্রস্থ হচ্ছে আমরা প্রথমে যে অবস্থায় আছে, যে ডাটা দেওয়া আছে সেই আলোকে আমরা ডোরাপ্রস্থটা বের করব। সেই আলোকে ডোরাপ্রস্থটা কি, ডোরাপ্রস্থ হচ্ছে λd/2a। এখানে দেখো ল্যামডা দেওয়া আছে 5400 × 10⁻10, ডি দেওয়া আছে হচ্ছে আমাদের এখানে 2a দেওয়া আছে 1.5 × 10⁻3। এখানে একটা ডোরাপ্রস্থ পাবা, আমি এটাকে ডোরাপ্রস্থটাকে x ধরে নিলাম, x টার মান হলো এত। এইবার আমি আবার পরীক্ষাটি পানিতে করা হলে, পরীক্ষাটি পানিতে সম্পূর্ণ হলে আমাদের কি হবে, এখান থেকে ল্যামডাটা চেঞ্জ হবে, λw = λa/μ।
এখানে হলো ল্যামডা এ হলো 5400 ইন্টু 10⁻⁻10, আর মিউ তোমার পানির যে প্রতিসারাঙ্ক দেখো এখানে আমাদের উল্লেখ করা দিয়েছে 4/3, যেটাকে আমরা 1.33 বলে থাকি। তোমরা ইচ্ছা করলে এটাই লিখে দিতে পারো, বা 4/3 লিখে দাও, অসুবিধা নেই, এখানে করে ফেলতে পারো। আর হচ্ছে এখান থেকে নতুন তরঙ্গ দৈর্ঘ্য পাবা। এখন আমাদের এইটা পরিবর্তিত তরঙ্গ হচ্ছে ইয়াটা বের করতে হবে, পরিবর্তিত দোড়াপ্রস্থটা বের করতে হবে। তা দোড়াপ্রস্থ পরিবর্তিতটা সেটা কি, সেটা একটু বের করব। আমি এই ডাটাটা তোমাদের জন্য রেখে দিলাম, এখানে যেটা হবে সেটাই করলে সমস্যা নাই, রেখে দাও, এটাই হবে আর কি, যা আসবে সেটাই আমাদের অ্যান্সার। আমি এটা ক্যালকুলেট করিনি, খুব ইজি কোশ্চেন তো, সেজন্য আমি এটা ক্যালকুলেট করিনি। এখন পানিতে দোড়াপ্রস্থ, এর পরে যে এটার পরে যেটা, এটার পরে আবার এখানে ব্যাক আসতে হবে। পানিতে দোড়াপ্রস্থ, এখানে ল্যামডাটা হবে এই যে ল্যামডা ডাব্লু, তখন কিন্তু এটা 54 হবে না, এটা হবে না, এটা চেঞ্জ হবে, এটা কিন্তু একটা চেঞ্জ হবে। এখানে চেঞ্জ যেটা আমরা ল্যামডা ডাব্লু যেটা পাবো সেটা সব কিছু বসায় নতুন করে এক্স প্রাইম পাবো। তাহলে আগে কত পেয়েছিলে এক্স, আর এখন পেয়েছ হলো এক্স প্রাইম, এই দুটোকে ভাগ করে দাও। ভাগ করলে তুমি দেখবা একটা ইয়া পাবা যে একই থাকবে কি না, কত গুণ হবে। তো এটা ভাগ করলে দেখবা যে হচ্ছে 1.33 হবে এইটা, অথবা এটা ভাগ করলে 1.33 গুণ হবে, এরকম খেয়াল করে দেখে এটা করলে দেখবা যে রেজাল্টটা চলে আসবে। তো আমাদের কোশ্চেনটা এটা, অনেকে ভাগ না করে বিয়োগও করে, ঠিক আছে, এটা সমস্যা না, এটা দেখাইতে পারলেই হলো। এখন চলো আমরা CQ5 করি। CQ5টা খুব আরো বেশি সহজ, এটা হচ্ছে তোমার আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা থেকে এসেছে। এটা আমাদের হচ্ছে বের করাটা খুবই সহজ। এখানে কোশ্চেনটা দেখো কি বলা আছে, বলছে যে হচ্ছে 35 বছর বয়সে একজন নভোচারী 600 কেজি ভরের একটি মহাকাশযানে 0.8 সি বেগে মহাকাশ অভিযানে বের হলেন। তার হিসেবে 20 বছর পর তিনি পৃথিবীতে ফেরত আসলেন। তার হিসেবে অর্থাৎ তিনি কিন্তু মহাশূন্যে যেয়ে সেখান থেকে তার হিসাব অনুসারে 20 বছর পর ফেরত এসেছিলেন। এখন বলছে ফিরে আসার পর পৃথিবীর হিসেবে মহাশূন্যচারীর বয়সটা কত। এখানে একটা কথা আছে উল্লেখ করে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তার হিসেবে মানে সে কিন্তু মহাশূন্যেই ছিল এবং তার হিসেবে সে 20 বছর পর ফেরত আসলে, তার মানে এইখানে যে এখানে আমাদের যে সূত্রটা ছিল, যে আমরা যেটা জানি, আমরা জানি হচ্ছে কি, আমরা জানি যে t সমান সমান T0/√1 - v²/c²। এখানে একটা ফ্যাক্টর হচ্ছে কি, যে সে মহাশূন্যে তার হিসেবে 20 বছর, মানে সে একটা কাঠামোতে ছিল সেই কাঠামোর সময়, তার মানে এখানে সত্য সময় T0টা হলো 20 বছর। তার মানে আমি এখানে T0 20 বছর ধরে এখানে 1 - v যেটা দেওয়া আছে 0.8 c/c² করলে একটা রেজাল্ট পাবা। যে রেজাল্টটা পাবা হচ্ছে তুমি 33.33 বছর, 33.33 বছর। তারপরে তোমার হচ্ছে তার নভোচারীর বয়সটা হবে, এখানে বয়সটা হবে, ওর বয়সটা আগে 35 ছিল, তারপরে 33.33 বছর দিয়ে 68.33 বছর আসবে, এরকম কিছু একটা। খুব সহজ, খুবই ইজি, খালি এটা ডিরেক্ট কোশ্চেন বলে দেওয়া হয়েছে, তেমন ঝামেলার কিছু না। এরপরে তোমরা যে ঘ নম্বর কোশ্চেনটা একটু দেখো, এখানে ঘ নম্বর কোশ্চেনটা বলেছে যে হচ্ছে যে ইয়াটা দ্বিগুণ হবে কিনা, ঠিক আছে। তার মানে আমাকে বলছে যে মহাকর্ষযানটি আপেক্ষিক গতিশক্তি তার নিশ্চল শক্তির দ্বিগুণ হবে কিনা। তার মানে আগে তোমাকে নিশ্চল শক্তিটা বের করতে হবে। নিশ্চল শক্তিটা বের করার আমাদের প্রসিডিউরটা হচ্ছে, আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে এটা E = m0 c², এটা হলো নিশ্চল শক্তি, এভাবে বের করে নিবা। নিশ্চল শক্তি E = m0 c²। m0 দেখো দেওয়া আছে 600, আর c² দেওয়া c তো জানো 10⁸ এটা করলে তুমি যেটা পাবা হচ্ছে 5.4 × 10⁻19 জুল, 10⁻19 জুল যা হবে। ক্যালকুলেশন করে, আমি এখানে ক্যালকুলেশন করে যা পেয়েছি সেটাই আমরা এখানে লিখেছি, ঠিক আছে, এটা তোমরা করে ফেলতে পারবা। এবার হচ্ছে গতি অনুসারে শক্তি, যেটা আমাকে বলেছে যে আপেক্ষিক গতিশক্তি যেটা আমরা পাবো, আপেক্ষিক গতিশক্তি। ওকে, তাহলে আপেক্ষিক গতিশক্তি বের করার সূত্রটা কি, সেটা হচ্ছে আমরা জানি E = m - m0 c², এটা হলো সূত্র। তার মানে এখানে এমটা আগে বের করে নিবা। আমি যেটা বলি সেটা হচ্ছে এমটা আগে বের করে নিবা। m = m0 √1 - v²
সি স্কোয়ার। এখানে এম নট মানে 600, এখান থেকে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার করে ক্যালকুলেট করে 600 বের করে এমটা বের করে এমটা বসাই দিবা। বসাই দিলে এখানে সব ডাটা বসাই দিয়ে যে রেজাল্টটা পাবা 3.16 ইন্টু 10⁻19 জুল। ঠিক আছে, এইভাবে বের করবা, বসাইলে চলে আসবে, খুব ইজি। সেজন্য আমি আর ওটা ডিটেলসে দেখাইলাম না, বেসিকটা হলো এরকম। এখন এটা দ্বিগুণ হবে কিনা, একটা আরেকটা দ্বিগুণ হবে কিনা, তার মানে এখানে যদি তুমি কে 1 ধরো, এখানে কে 2 ধরো, তাহলে একটা আরেকটা দ্বিগুণ হবে কিনা, তার মানে কে 2 বাই কে 1 সমান সমান কে 2টা হচ্ছে কি যে 3.16 ইন্টু 10⁻19, আর এটা হলো 5.4 ইন্টু 10⁻19। আমি উল্টো করে ফেলেছি, যদি সোজা করতাম তাহলে বেটার হতো। যাই হোক, সমস্যা নেই, 0.67 আসবে। তারপরে দ্বিগুণ হবে না, দ্বিগুণ হবে না, এটা বলেছি। দ্যাটস ইট। এটা ছিল আমাদের ঘ নম্বর কোশ্চেন, পাসের যে ঘ নম্বর কোশ্চেনটা যেটা চেয়েছে আমরা সেটা এখানে করলাম। এখন আমরা হচ্ছে পরের যে কোশ্চেন, এখন তোমরা সিকিউ 6 নম্বরটা দেখো, এখানে কি বলেছে। এটা খুবই ইজি একটা কোশ্চেন, এই যে সেমিকন্ডাক্টরে। দেখো বোঝা যাচ্ছে কোশ্চেনে কি কি চেয়েছে। এখন এখানে কি কি দরকার আমাদের, এখানে আমাদের বলেছে যে উদ্দীপকের ট্রানজিস্টরের প্রবাহ বিবর্ধক গুণক বের করতে হবে। তো এখানে একটা খেয়াল করবা, প্রবাহ বিবর্ধক গুণকটা কি এটাকে বুঝতে হবে। আমরা জানি প্রবাহ বিবর্ধক গুণকটাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করে থাকি। আলফা সমান সমান আই সি বাই আই ই। এটা এখানে দেখো আমাদের কি কি দেওয়া আছে, আই বি দেওয়া আছে, আই সি দেওয়া আছে, কিন্তু আমাদের এখানে আই হচ্ছে ইটা দেওয়া নেই। কিন্তু আমরা জানি আই ই সমান সমান আই বি প্লাস আই সি। এটা পরিবর্তন দিয়েও দেখাইতে পারো, ডেল দিয়েও দেখাইতে পারো, সমস্যা নেই, একটা একভাবে করলেই হবে। ঠিক আছে, তারপরে এখানে আই বি দেওয়া আছে 20 ইন্টু 10⁻6, আর এটা দেওয়া আছে 3 ইন্টু 10⁻3। দুইটারই একটা অ্যাম্পিয়ার, যোগ করে দিয়ে যে রেজাল্টটা পাবা 3.02 ইন্টু 10⁻3 এটা পাবা। তার মানে তুমি এখান থেকে আলফাটা পেয়ে যাচ্ছ। আই সি যেহেতু দেওয়া আছে 3 ইন্টু 10⁻3, আই পাচ্ছ 3.02 ইন্টু 10⁻3। এটা করলে যে রেজাল্টটা পাচ্ছ সেটা হচ্ছে 0.993। এটা হলো আমাদের একটা প্রবাহ বিবর্ধক গুণক, গ নম্বর কোশ্চেনটা। ঠিক আছে, এটা খুব ইজি, খুবই ইজি এবং খুব সহজ একটা প্যাটার্ন। তো আমরা এটা দেখলাম। এরপরে ঘ নম্বর কোশ্চেনটা দেখো, এখানে আমাকে বলেছে যে ওই যে বিবর্ধক হিসেবে আমরা এটা করি সাধারণত সব সময়, ট্রানজিস্টর দ্বারা লক্ষ্য অর্জন করা যাবে কিনা। লক্ষ্য অর্জন করে এটা কমন এমিটার ট্রানজিস্টরে, এটা হলো মূলত হচ্ছে বিবর্ধক হিসেবে বিবর্ধিত করতে চেয়েছিল। কত গুণ? 125 গুণ বিবর্ধিত, অর্থাৎ একটা ট্রানজিস্টর অ্যাজ এ অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করা যাবে কিনা। এটা হলো আমাদের ভোল্টেজটাকে, আমি আউটপুট ভোল্টেজটা 125 গুণ পাবো কিনা সেটা আমাকে এখানে বলেছে। অর্থাৎ আমরা ভোল্টেজ গেইনটা প্রয়োজন, আমাদের ভোল্টেজ গেইনটা আমাদের বের করতে হবে। তো ভোল্টেজ গেইন কিভাবে বের করে? আমরা ভোল্টেজ গেইন বের করতে পারি, আমাদের হচ্ছে এই সূত্রটা, যে ভোল্টেজ গেইন VA বা অনেকে AV লেখে, সমস্যা নেই। এটা হলো আউটপুট ভোল্টেজ আর হলো ইনপুট ভোল্টেজ। আউটপুট ভোল্টেজে হচ্ছে I V ইকুয়াল টু IR, ICRL, আর এটা হলো IB, যেটাকে আমরা বলে থাকি IB আর I, এটা দেওয়া আছে। দেখুন এখানে IC বাই IB, এটা একটু খেয়াল করবা। IC বাই IB মানে হচ্ছে, আমরা আলাদা করে যদি লিখি, IC বাই IB, RL বাই R ইনপুট, এটা হলো ইনপুট রেজিস্ট্যান্স, এটা মানে হলো বিটা ইন্টু RL বাই RI। এখানে আমাদের কি কি দেওয়া আছে দেখো, আমরা এখানে পেয়েছি যেটা হচ্ছে RL RI, এটা হচ্ছে আমাদের ডাটাগুলো। তো আমরা যদি বসাই দিই যে কত পাবো, আচ্ছা বিটাটা আমরা বের করতে পারি, আমরা আলফা পেয়েছিলাম না, তাহলে বিটা সমান সমান আলফা 1 মাইনাস আলফা, এটা বের করে ফেলতে পারি। আলফা তো আমরা ওখানে পেয়েছিলাম 0.993, এটা পেয়েছিলাম না, তাহলে 1 বিয়োগ 0.993, এটা ক্যালকুলেট করলে তোমরা যেটা পাবা 150 পাচ্ছ, অর্থাৎ এই বিটার মান হলো 150, এটা পাওয়া যাচ্ছ। ও ফাইন, তাহলে তো তুমি এখানে RL বাই RL এটা প্রয়োজনই নাই, এটা বলতেই পারো যে এটা যে ডাটাই থাকুক না কেন এটা 150 গুণ, অর্থাৎ তুমি যেটা হচ্ছে
25 গুণ বিবর্ধিত কিনা এটা আমরা বলতে পারবো না, কিন্তু বিবর্ধিত পাওয়া যাবে, কিন্তু এটা 125 গুণ না, ঠিক আছে, 150 গুণ সামথিং এরকম কিছু, যেহেতু ডাটাটা দেওয়া নাই আমরা 150 গুণ বা 125 গুণ এটা আমরা বলতে পারবো না। আমরা বলবো যে এটা বিবর্ধক হিসেবে ব্যবহার করা যাবে, কিন্তু সেটা 150 গুণই যে হবে এমন, 125 গুণই যে হবে এমনটা না। তুমি জাস্ট লিখে দিবা যে বিবর্ধক হিসেবে ব্যবহার করা যাবে, কিন্তু সেটা 125 গুণ না, এইটা লিখে দিবা, ঠিক আছে। এটা হলো আমার কথা, এইভাবে তোমরা করবা। অর্থাৎ আগে বিটাটা বের করে নিবা। বিটা তো জানো কারেন্ট গেইন, এখান থেকে আমরা প্রবাহ বিবর্ধক গুণক থেকে আমরা এটা পাবো। তারপরে যে আমরা এইখানে মোটামুটি ভোল্টেজ গেইন, যেটা ভোল্টেজ লাভ বলে, সেটা আমরা ধাপে ধাপে দেখালাম, এভাবে করে যেতে পারো। এটা ছিল আমাদের 6 নম্বর কোশ্চেন। এরপরে 7 নম্বর কোশ্চেনটা দেখো। আমাদের 7 নম্বর কোশ্চেনটা, এটাও আবার খুবই ইজি কোশ্চেন, খুবই সহজ কোশ্চেন বলেছে। যে 7 নম্বর কোশ্চেনটা কি আসছে, যে এত বেগের ইলেকট্রন নির্গমনের জন্য এত কার্য অপেক্ষকের একটি ধাতব পৃষ্ঠে 260 মিলিমিটার তরঙ্গ দৈর্ঘ্য আপাদিত হলো, ধাতুর সূচন তরঙ্গ দৈর্ঘ্য কত সেটা বের করতে বলছে। খুব ইজি সূচন তরঙ্গ দৈর্ঘ্য বের করাটা, তোমরা এই সূত্র দিয়ে করে ফেলতে পারো। যে আমাদের যেহেতু ইয়াটা দেওয়া আছে, ডাব্লিউ নটটা দেওয়া আছে hc বাই ল্যামডা, এখান থেকে ল্যামডা নটটা বের করে ফেলো, hc বাই ডাব্লিউ নট এখানে আমাদের দেওয়া আছে 3.4, হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইন্টু 1.6 ইন্টু 10 পাওয়ার মাইনাস 90। এই হলো মুখস্থ 6.63 ইন্টু 10 পাওয়ার মাইনাস 34, আর আলোর বেগ হচ্ছে 3 ইন্টু 10 পাওয়ার 8। এটা করলে রেজাল্ট যেটা পাবা সেটাই হলো আমাদের সূচন তরঙ্গ দৈর্ঘ্য। এটা তুমি যেটা পাবা, আমি নর্মালি বলে দিই, 4.14 ইন্টু 10 পাওয়ার মাইনাস 7 মিটার, এটা পাবা, ঠিক আছে। যা পাবা এটাই হলো আমাদের গ নম্বর কোশ্চেন। এখন আমাকে যদি ঘ নম্বর কোশ্চেন করতে বলে, ঘ নম্বরটা কি বলেছে দেখো। ঘ নম্বরটা বলেছে হচ্ছে উদ্দীপকে প্রক্রিয়াটির সঠিকতা গাণিতিকভাবে যুক্তি সহ ব্যাখ্যা করো। এইখানে তুমি 2-3 ভাবে করতে পারো, এটা 2 ভাবেই করা যায়। তবে এখানে তুমি যদি তরঙ্গ দৈর্ঘ্য বের করতে চাও সেটাও করতে পারবো, এখানে যে বেগটা দেওয়া আছে সেটাও করতে পারবা। 2 প্রক্রিয়ায় সঠিক কিনা এটা আমাদের জানাইতে হবে। তো আমি যদি বলি যে তরঙ্গ দৈর্ঘ্য বের করো তাহলেও হবে, আমি যদি বলি বেগটা বের করো তাহলেও হবে। তার মানে আমাদের সূত্রটা কি, আমরা যদি সূত্রটা দেখি, ওই যে বেসিক যে সূত্র, নর্মাল যে সূত্রটা, এটা এই চ্যাপ্টারে আসেই তো এইটাই, এছাড়া তো আর কিছু নাই, ওই সূত্রটাই ইউজ হয়েছে এখানে। যেমন ঘ নম্বরের সূত্রটা কি ছিল, ওই যে ই সমান সমান কে ম্যাক্স প্লাস ডাব্লিউ নট, এইটা ছিল, তাই না? ওই সূত্রটাই আমরা এখানে বলেছি। এখান থেকে তুমি হয় ভি ম্যাক্স বের করবা, অথবা এখানে যে এইচ সি বাই ল্যামডা, এই তরঙ্গ দৈর্ঘ্যটা বের করবা, কে ম্যাক্স প্লাস ডাব্লিউ নট এখানে করবা। এখান থেকে আমি যেটা বলবো সেটা হচ্ছে ল্যামডা সমান সমান এইচ সি কে ম্যাক্স প্লাস ডাব্লিউ নট, সব কিন্তু ডাটা দেওয়া আছে। এইচ 6.63 ইন্টু 10 টু পাওয়ার মাইনাস 34 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, কে ম্যাক্স হলো হাফ, এম হলো 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে 31 ইন্টু ভি হচ্ছে ওখানে দেওয়া আছে 7.5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 স্কোয়ার প্লাস ডাব্লিউ নট হচ্ছে 3 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। এটা দিয়ে ক্যালকুলেট করলে তুমি যে তরঙ্গ দৈর্ঘ্যটা পাবা সেটা হলো 270.626 ন্যানোমিটার, কিন্তু তুমি ইউজ করেছো কত, 260। তার মানে এটা সম্ভব না, এটা পসিবল নয়, প্রক্রিয়াটি সঠিক নয়। এটা দিয়েও করতে পারো, আবার এখান থেকে এই যে ভিটা বের করে দেখবা যে ভিটা এটার সমান হচ্ছে কিনা, সেটাও বের করতে পারবা। 2 ভাবে করা যায়, সমস্যা নেই। এখানে ভি দিয়েও বের করতে পারো, আবার এইভাবেও করতে পারবা, ঠিক আছে। এটা ছিল আমাদের 7 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনটা একটু দেখো। লাস্ট যে কোশ্চেনটা বলেছে খুব ইজি, এই যে কক্ষপথের সংক্রান্ত। এখানে বলছে উদ্দীপকের দ্বিতীয় শক্তি স্তরের গতিবেগ কত, গতিবেগ ভি চেয়েছে। কক্ষপথের বেগের যে সূত্রটা সেটা লিখবা, বইয়ে যেটা দেওয়া আছে। আমি যেটা বলবো 8 নম্বরের গ, সেটা হচ্ছে বইয়ে দেওয়া আছে ভি এন ইকুয়াল টু এন এইচ 2 পাই এম আর এন। এখানে যখন তুমি দ্বিতীয় কক্ষপথের যদি বলবা তাহলে এখানে হচ্ছে 2 বলেছে না, দ্বিতীয় কক্ষপথের কথা বলছে না। এখানে তো আমাদের এখানে বলেছে, দেখো কোশ্চেনে বলেছে যে দ্বিতীয় শক্তি স্তরের, তার মানে এখানে এন এর মান 2 বসাবা, 2 ইন্টু
এইচ এর মান মুখস্থ 2 ইন্টু পাই তো জানো, এম জানো 9.11 ইন্টু 10⁻31, আর আর এনটা R2টা এটা তুমি R2টা বের করে নিবা। R2 হলো এখানে আমি বলবো সেটা হচ্ছে আর এন স্কোয়ার R1, তাহলে এন স্কোয়ার হচ্ছে 2 স্কোয়ার, R1টা হচ্ছে এখানে 0.5321 ইন্টু 10⁻10 এটা করবা। হ্যাঁ, এটা R1 এর মান, এটা মুখস্থ মান, এটা বসাই দিয়ে এখানে R2টা বসাবা। বসাইলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে এখানে পাবা হচ্ছে 1.09 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড, এটা পেয়ে যাবা। এটা হলো আমার গ নম্বর কোশ্চেনটা। হ্যাঁ, আগে আর-এনটা বের করে নিলাম, না R2টা, আমি যখন 2 বলবো তখন এখানে R2 বের করার প্রসিডিউরটা হচ্ছে এরকম, এটা বের করে নিবা, তারপরে বাকি ডাটাটা বুঝছো কোনটা কত, এটা আমরা জানি, ক্যালকুলেটরে বসাই দিলে আমাদের রেজাল্টটা চলে আসবে। এরপরের কোশ্চেনটা আমাদের বলেছে যে হচ্ছে ওই যে দৃশ্যমান হবে কিনা, এটা আবার খুব ইজি কোশ্চেন, এটাও খুব সহজভাবে তোমরা করে ফেলতে পারবা। চলো আমরা এটা একটু দেখি কিভাবে করতে হবে। এটা হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে আমাদের এখানে যে প্রথম দ্বিতীয় কক্ষপথ এবং তৃতীয় কক্ষপথের শক্তির পরিমাণটা বের করব, তারপরে যে আমরা এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্যটা বের করবো, শক্তি ডিফারেন্স করে তরঙ্গ দৈর্ঘ্য দ্বিতীয় এবং তৃতীয় কক্ষপথ। তো প্রথমটা তোমাদের জানা দরকার, প্রথমটা হলো বের করে নেওয়াটা বেটার। প্রথমটা যেহেতু দেওয়া নাই এখানে, তোমরা বের করে নিবা ওই যে ওই সূত্র দিয়ে, m⁴ 8 n স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার এইচ স্কোয়ার। এখান থেকে তোমরা যেটা পাবা, আমি যেটুকু জানি, -2.168 ইন্টু 10⁻8 18 জুল, তার মানে হলো 13.6 ইলেকট্রোভোল্ট, এটা পাবা। তারপরে তুমি E2 যখন বের করবা তখন হচ্ছে E1/2 স্কোয়ার, এটা করে দিবা, তার মানে হচ্ছে 3.4 ইলেকট্রোভোল্ট, এটা পাবা। E3 যখন পাবা তখন হচ্ছে E1/3 স্কোয়ার, অর্থাৎ এটা পাবা 1.5 ইলেকট্রোভোল্ট, এটা পেয়ে যাচ্ছ। এখন তুমি এটা ডিফারেন্স করবা, ঠিক আছে, এমন ভাবে ডিফারেন্স করবা সেটা হচ্ছে আমরা বলেছি সেটা হচ্ছে E3 মাইনাস E2, তার মানে এখানে পাচ্ছ 1.5 প্লাস হচ্ছে 3.4, এটা বিয়োগ করলে পাবা হচ্ছে 1.9 ইলেকট্রোভোল্ট, এটা হলো 1.6 ইন্টু 10⁻19, আর এখান থেকে তুমি পাবা hc/ল্যামডা, তার মানে ল্যামডাটা কত সেটা বের করতে গেলে ওই যে 6.63 ইন্টু 10⁻34 ইন্টু 3 ইন্টু 10⁸, আর এখানে 1.9 ইন্টু 1.6 ইন্টু 10⁻19, এটা ক্যালকুলেট করবা, করে তুমি যেটা পাবা, যে তরঙ্গ দৈর্ঘ্যটা পাবা 6.56 ইন্টু 10⁻7 মিটার, যেটা হলো আমাদের ন্যানোমিটারে যদি নিস তাহলে 656 ন্যানোমিটার এরকম কিছু আসবে, 656 ন্যানোমিটার এরকম আসবে, যা আমাদের দৃশ্যমান আলোর মধ্যে অবস্থান করছে। দৃশ্যমান আলোর যে রেঞ্জ সেটা হলো তার মধ্যে এটা, এই তরঙ্গ দৈর্ঘ্য 380 থেকে 780 বা 400 থেকে 800 পর্যন্ত যেটা ন্যানোমিটার, সেটা আমরা পেয়ে গেলাম। তো এইটা ছিল আমাদের হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপার এর যে ঢাকা বোর্ড 2025-এর যে কোশ্চেনগুলো সেগুলোর সলিউশন। তো আমরা এই কোশ্চেনটা খুব ইজি আসছে, সবাই আশা করি ভালো করবে। তো আমরা এই নিয়মিত আরও চ্যাপ্টারগুলোতে ফিজিক্স এবং ম্যাথের অন্য চ্যাপ্টারগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবা। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।